আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি শোয়েব আলী। আমাদের সাথে উপস্থিত আছেন সাখাওয়াত হোসেন ভাই। আজকে আমরা প্রথমে চলে যাব লিটন দাসের ইস্যু নিয়ে। ক্রিকেটে আমরা আসছি। লিটন দাস আমরা জানি নতুন ক্যাপ্টেন্সি পাওয়ার পর নানা রকম চাপে আছেন। কোচ আমাদের সিনিয়র কোচ সালাউদ্দিন যেমনটি জানিয়েছেন, এই বিষয়টা আসলে কেমন কি? আর বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশে ক্যাপ্টেন্সি করা খুবই টাফ। অন্যান্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা খুব কঠিন। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন এর আগে একটা সময় মুশফিকুর রহিম টস পাওয়ার পরে ফিল্ডিং নিছিল, তো তখন হচ্ছে এত ধরনের সমালোচনা হচ্ছিল যে এই ধরনের উইকেটে বা ব্যাটিং উইকেটে কেন সে ফিল্ডিং নিল। হ্যাঁ, তখন এই বিষয়টার জন্য তিনি বলে ফেলছে যে আমার কিন্তু টস জিতাটা তাহলে ভুল ছিল। তো পৃথিবীর যতগুলা দেশে ক্রিকেট খেলে এই ধরনের ইতিহাস কিন্তু কোথাও নেই। হ্যাঁ, সেজন্য হয়তো সালাউদ্দিন বলেছেন যে ক্যাপ্টেন্সি করা বাংলাদেশের তুলনায় অনেক কঠিন এবং মানসিকভাবে একটা চাপের বিষয়। আমরা যদি শান্তর কথা বলি, তার পারফরমেন্স আশানুরূপ ছিল না। সেম অবস্থা লিটন দাসের ক্ষেত্রেও। যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের মাটিতে গিয়ে সিরিজ জিতে আসছি, তখন লিটন দাসের রান ছিল 3 ম্যাচে মাত্র 14 রান। তো সেখানে কিন্তু সমালোচনার শিকার হয়েছেন এবং এই জন্য লিটন দাসকে একটু বেশি করে সময় দেওয়া হচ্ছে, যাতে দল অনুসারে বা যেহেতু হচ্ছে লিটন দাসের টেম্পারমেন্ট টেকনিশিয়ান বা হচ্ছে দলকে গোছানোর যে পদ্ধতিটা সেটা ভালো, সেজন্য হচ্ছে তাকে 26 টি20 বিশ্বকাপ পর্যন্তই অধিনায়ক করা হয়েছে। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেটের প্রতি অনেক আবেগপ্রবণ, যার কারণে হয়তোবা তার উপর তার ম্যাচে যে ক্ষুণ্ণ আছে জনগণের, হয়তোবা ক্রিকেট প্রেমীদের মনে আসলে একটা আঘাত দিয়ে পেয়েছে, যার কারণে আসলে এই সমালোচনাগুলো হচ্ছে। তো সমালোচনার আরেকটা রিজন হচ্ছে বাংলাদেশ কিন্তু এতদিন ধরে টি20 খেলার পরেও প্রায় 18 বছর, দেড় যুগ ধরে টি20 খেলার পরেও কিন্তু বাংলাদেশের গ্রাফটা আশানুরূপ না। যতটা ভালো হওয়া উচিত সেরকম না। আমাদের থেকে কিন্তু এখন আফগানিস্তান পরে আসার পরে ফার ভালো ক্রিকেট খেলছে, অনেক ভালো খেলছে এবং তাদের এমন এমন লেগ স্পিনার বের হয়েছে যেটা বিশ্বমানের লেগ স্পিনার। বাংলাদেশ এখন পর্যন্ত ওইরকম হয়তো বা কাউকে বের করতে পারে না। আমরা প্রত্যাশা রাখবো বাংলাদেশ এরকম কাউকে খুঁজে পাক। আমরা এখন চলে যাচ্ছি রিশাদ হোসেনের ইস্যু নিয়ে। রিশাদ হোসেন আমরা জানি গতকাল টম কুরানের এবং ড্যারি মিচেলের একটা ইস্যু নিয়ে সে মন্তব্য করেছিল গণমাধ্যমে, পিএসএল ইস্যু নিয়ে। এবং এই বিষয়টি আসলে সে আজকে ক্ষমা চেয়েছে। এই বিষয়টা আসলে কি? রিশাদ হোসেন কিন্তু বলেছিলেন এইভাবে যে টম কারান যখন রাওয়ালপিন্ডির বিমানবন্দরটা বন্ধ পেয়েছিল তখন সে বাচ্চাদের মতো কান্না করেছিল এবং ডেরি মিচেলের কথা বলেছিলেন যে এই ধরনের সিচুয়েশন যদি চলমান থাকে তাহলে কখনই তিনি আর পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবেন না। তো এই বিষয়টা একটু অখেয়ারসুলভ আচরণ হওয়ার জন্য পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি আইপিএল পিএসএল ইস্যুতে। আমরা জানি সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি পাকিস্তান ভারত হওয়ার কারণে আসলে তাদের ম্যাচ, অর্থাৎ আইপিএল দুইটি, আইপিএল এবং পিএসএল দুইটি, আইপিএল এবং পিএসএল যুদ্ধ অবস্থার জন্য দুইটা স্থগিত করা হলে এখন বিসিসিআই প্লাস পিএসএল কর্তৃপক্ষ সবাই চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই লিগটা শেষ করার জন্য। যেমন আমি যদি শুরুতে পিএসএল এর কথা বলি, তারা চাচ্ছে, একটা সময় আমরা যেটা জেনেছিলাম, তারা কিন্তু চেয়েছিল আরব আমিরাতে বাকি ম্যাচগুলা আয়োজন করার, কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি যে তারা চাচ্ছে যে ইসলামাবাদে বাকি ম্যাচগুলো আয়োজন করা এবং বিদেশিদের তারা সেখানে নিয়ে আসা। যদিও বিদেশির বিষয়টা একটু টাফ হয়ে যাবে, কারণ আপনি জেনে থাকবেন যে 11 জুন থেকে কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা শুরু হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তো সেখানে কিন্তু হচ্ছে সবাইকে পাওয়া যায় না। সেম ক্ষেত্রে আইপিএল এর একই অবস্থা। আইপিএল এর ক্ষেত্রে আইপিএল কর্তৃপক্ষ চাচ্ছে তারা যত দ্রুত সম্ভব ম্যাচগুলো আয়োজন করা। তাদের লিগ পর্যায়ে 12টা এবং হচ্ছে প্লেফার 4টা ম্যাচ বাকি আছে, যেটা আয়োজন করার জন্য, মানে যেখানে হচ্ছে যুদ্ধ অবস্থা বা একটু কঠিন পরিস্থিতি হলে যে জায়গাটা সেফ, যেমন হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদে বাকি ম্যাচগুলোর আয়োজন করার চেষ্টা চালাচ্ছেন তারা। হ্যাঁ, আমরা জানি আইপিএল এর আরো কিছু ম্যাচ আছে, প্রায় 16টি ম্যাচের মতো বাকি আছে এবং নকআউট পর্ব সহ অনেক ম্যাচগুলো রয়েছে। তো আমরা এমনটা মনে করছি কি যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএল এবং পিএসএল এর মান ক্ষুণ্ণ হবে, এরকম কোনো কিছু আসলে ইস্যু আছে কিনা? মান ক্ষুণ্ণর বিষয় হচ্ছে, যেহেতু এটা একটু মানে কোটি কোটি বা হচ্ছে বিলিয়ন ডলারের খেলা, যেখানে সবচেয়ে ব্যয়বহুল লিগটা কিন্তু আইপিএল আমরা জানি। তো সেখানে তারা হচ্ছে মান ক্ষুণ্ণর চেয়ে এখন যে পরিস্থিতি, তারা কোনোভাবে মানে লিগটা শেষ করতে পারলেই বাঁচে। এইরকমই আমরাও প্রত্যাশা রাখবো, যুদ্ধ নয় শান্তির মাধ্যমে আসলে সমস্যার সমাধান হোক। আমরা এখন চলে যাচ্ছি ফুটবল ইস্যুতে। ফুটবলে আমরা জানি বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবলের আজকে ভুটানের সাথে একটি ম্যাচ ছিল, যে ম্যাচে বাংলাদেশ জিতে গিয়েছে। তো এই ম্যাচটি সম্পর্কে আমাদের অরুণাচলের গণেশ জুবিলি স্টেডিয়ামে আজকের ম্যাচে ভুটানকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে যুবারা। প্রথম গোলটি করেন
মোর্শেদ আলী এবং দ্বিতীয় গোলটি করেন সুমন সরেন এবং শেষ মুহূর্তে মানে 95 মিনিটে বাকি গোলটি করেন হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ফয়সাল এবং একটা ক্লিন শিট জয়ের মাধ্যমে বাংলাদেশ কিন্তু এখন সেমিফাইনালে পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা এখন চলে আসছি এশিয়ান কাপ বাছাই ফুটবলে 10 জুন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের একটি ঘরের মাঠে, নিজেদের ঘরের মাঠে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে আমরা জানি হামজা চৌধুরী এবং সামিদ সোম আসার কারণে এই ম্যাচটা সম্ভবত বাংলাদেশের ফুটবলের বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা যদি একটু আগের দিকে খেয়াল করি, যেমন 90s-এ কিন্তু বাংলাদেশের ফুটবলটা সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে জনপ্রিয় ছিল, কিন্তু সেই রেশটা বোধহয় আমরা ফিরে পেতে যাচ্ছি। এবং আপনি জেনে থাকবেন যে বাফুফে কিন্তু চাচ্ছে যে এই টিকিটের মাধ্যমে স্পন্সর খুঁজে বের করা। তারা যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অঙ্গ বা কোনো অঙ্গ সংগঠনগুলোকে যদি তারা টিকিট দিয়ে তাদের ফ্যামিলিকে সহ মাঠে নিয়ে আসতে পারে, তখন কিন্তু তাদের সাথে স্পন্সর যদি পায়, সেটা হচ্ছে ফুটবলের ভবিষ্যতের জন্য খুব কাজে লাগবে। হ্যাঁ, আমরা এই ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে। হামজা চৌধুরী প্রথমবারের মতো নিজের দেশে ঘরের মাটিতে অভিষেক হতে চলেছে। তো এখানে দর্শকের যেই চাহিদা এবং দর্শকদের যে আগ্রহ এটি অনেক বেশি থাকবে। তো আমরা ম্যাচটির দিকে নজর রাখবো। আমরা এখন চলে যাচ্ছি লা লিগায়। আমরা জানি লা লিগায় আজকে একটি রেকর্ড ঘটেছে, আজকে একটি হ্যাট্রিকের দেখা পেয়েছে। এই হ্যাট্রিকটা আসলে কে করেছিলেন? হুলিয়ান আলভারেজের বিপক্ষে, মানে তিনি বেশিরভাগ সময় নাইজেরিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সার্লোত, মানে তিনি ম্যাক্সিমাম সময় হচ্ছে এই হুলিয়ান আলভারেজের জন্য বেঞ্চে থাকতেন, কিন্তু আজকে সুযোগ পেয়ে সেটা সে খুব ভালোভাবে কাজে লাগাইছে। মাত্র 4 মিনিটের ব্যবধানে সে হ্যাট্রিক করেন। 7 মিনিট, 10 এবং 11, মানে এই 4 মিনিটের ব্যবধানে হ্যাট্রিক লা লিগার ইতিহাসে খুব কম। সম্ভবত প্রায় 50 বছর একটা রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। এবং প্রথমার্ধে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে যে 4-0 গোলের ব্যবধানে যে জয়, এই 4টা গোলই করেছেন সার্লোত। আমরা এখন চলে আসছি মেজর লিগ সকারে। হ্যাঁ, মেজর লিগ সকারে মেসির গোল করার পরেও হচ্ছে তার দল ইন্টার মায়ামি 4 গোলের ব্যবধানে হেরেছে। দর্শক, এই ছিল আজকে সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন। পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।